বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সার্জিসের উপরে তারা কোনো হামলা করে নাই। করছে কারা? সাধারণ জনগণ। যদি সাধারণ জনগণ করে থাকে তাহলে তো বিএনপির নৈতিক দায়িত্ব এইটার প্রতিবাদ করা। আমরা বিএনপির কাছ থেকে অনেক কিছু আশা করছি সেই দীর্ঘ 16-17 বছরের আন্দোলনের পরে আমরা আশা করছি, এবং সেটা যদি আজকে 5 বছর যারা ক্ষমতায় থাকবে, মাত্র 5 মাস চলছে, 5 মাস শেষ হয়নি এখনো, সেক্ষেত্রে এইগুলা রাজনৈতিক মাঠে বিরূপ প্রতিক্রিয়া যদি তৈরি হয় সেটার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আজকের বিএনপি। সংসদে সব আলোচনা করবে, সংসদে তো আপনারা তাদের কোনো কথা শুনতেছি না, 1 নম্বর। 2 নম্বর, বিরোধী দলের কোনো প্রয়োজন নাই সংসদে, কারণ 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আছে। সেক্ষেত্রে তাদের যদি দাবি দেওয়া এবং সেটা আদায় করার জন্য রাজনীতির মাঠে যাওয়াটা বেআইনি কিনা, বেআইনি হলে আইনের আশ্রয় নিতে হবে। কিন্তু তাদের উপরে যখন হামলা হয় তখন যদি সরকার, ক্ষমতাসীন দল বসে থাকে, তখন কি মনে হয় যে যারা হামলা করতেছে তাদেরকে সহায়তা করতেছে। সম্প্রতি এনসিপির উপরে দেশের নানান জায়গায় সমানে হামলা হচ্ছে, এবং এই হামলার কারণে তারা যখন বিক্ষোভ প্রতিবাদ করে সেখানেও তারা হামলার শিকার হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে রাজশাহী, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সর্বশেষ আজকের যে প্রথম আলো পত্রিকার রিপোর্ট, তাতে কুড়িগ্রামেও তারা বিক্ষোভ করতে গেল, সেখানে তাদের উপরে হামলা হইল। এবং ইন্টারেস্টিং ব্যাপার যে এনসিপি একটা পলিটিক্যাল পার্টি যাদের পার্লামেন্টে সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি আছে 6 জন এবং নারী আসনেও আছে 2 জন। 8 জন সাংসদ থাকা একটা দল নিঃসন্দেহে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। তার উপরে যে হামলা, সেই হামলা করার পর বলা হচ্ছে যে তাদের মুখের ভাষা খারাপ, এবং বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলা হচ্ছে, এবং তারা বিএনপির নেতাকে আক্রমণ করে কথা বলে ইত্যাদি ইত্যাদি তাদের বিরুদ্ধে অভিযোগ। আমি তর্কের খাতিরে ধরে নিলাম এই অভিযোগগুলা একেবারেই সত্য। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সার্জিসের উপরে তারা কোনো হামলা করে নাই। করছে কারা? সাধারণ জনগণ। যদি সাধারণ জনগণ করে থাকে তাহলে তো বিএনপির নৈতিক দায়িত্ব এইটার প্রতিবাদ করা, কারণ যেই ভাষাগুলো তারা ব্যবহার করছে কিংবা যে কথাগুলো তারা বলছে সেগুলো কি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য কিনা। যদি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য না হয় বিষয়গুলো, তাহলে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন? 2 নম্বর, যদি রাজনৈতিকভাবে এগুলো গ্রহণযোগ্য হয়ই, তাহলে বা তাদের উপরে হামলা করবে কেন? 3য় দফা, যদি বিএনপি হামলা না করে থাকে, তা বিএনপি যেহেতু পাওয়ার পার্টি, এখন তারা ক্ষমতায় আছে, সুতরাং একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে একটা নির্বাচনের পর গণতন্ত্রের মাঠে গণতান্ত্রিক অধিকার যখন প্রয়োগ করতে যাচ্ছে, তখন তাদের উপরে হামলা করাটা গ্রহণযোগ্য কিনা এবং সেটার বিরুদ্ধে তারা নিন্দা করছে না কেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আজকে বিএনপি একটা বিরাট বহু বড় গণতান্ত্রিক দল, 213টা আসন পেয়ে তারা ক্ষমতায় আছে। সেক্ষেত্রে এনসিপির মতো একটা দল তারা যেখানেই যাচ্ছে তাদেরকে সেখানে তাদের উপরে হামলা হচ্ছে, এটা কি কোনো ভয়ের থেকে, না দ্বিধাদ্বন্দ্ব থেকে, নাকি তাদের পপুলারিটি ডিস্ট্রয় করার জন্য? কিন্তু ইনফ্যাক্ট যদি কারোর উপরে এরকম জুলুম করা হয় তাহলে কিন্তু আলটিমেটলি এটা পাওয়ার পার্টি, যারা বড় দল, তাদের কিন্তু সুনাম অক্ষুণ্ণ হবে এবং তাদের গ্রহণযোগ্যতা কমতে থাকবে, এবং যেটুক গ্রহণযোগ্যতা কমবে ঠিক সেইটুক কিন্তু আর এক জায়গায় বসে থাকবে না, সেটা আবার গিয়ে এনসিপির উপরে ভর করবে। সুতরাং এখানে পাওয়ার পার্টি বিএনপির বিশেষ করে লক্ষ্য করা উচিত যে রাজনীতির মাঠে এগুলো করা সঠিক কিনা। এবং আমি খুব কনসার্ন একটা বিষয়ে, যে একটা নির্বাচন হইল, 5 বছর এই নির্বাচিত দলটা ক্ষমতায় থাকবে এবং থাকাটাই যৌক্তিক, এবং আমরা বিএনপির কাছ থেকে অনেক কিছু আশা করছি সেই দীর্ঘ 16-17 বছরের আন্দোলনের পরে আমরা আশা করছি, এবং সেটা যদি আজকে 5 বছর যারা ক্ষমতায় থাকবে, মাত্র 5 মাস চলছে, 5 মাস শেষ হয়নি এখনো, সেক্ষেত্রে এইগুলা রাজনৈতিক মাঠে বিরূপ প্রতিক্রিয়া যদি তৈরি হয় সেটার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আজকের বিএনপি। কাজে আমরা মনে করি গণতান্ত্রিক চর্চা করতে হলে মাঠে রাজনৈতিক চর্চা হবে। কেউ কেউ বলেন সংসদে সব আলোচনা করবে, সংসদে তো আপনারা তাদের কোনো কথা শুনতেছি না, 1 নম্বর। 2 নম্বর, বিরোধী দলের কোনো প্রয়োজন নাই সংসদে, কারণ 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আছে। সেক্ষেত্রে তাদের যদি দাবি দেওয়া এবং সেটা আদায় করার জন্য রাজনীতির মাঠে যাওয়াটা বেআইনি কিনা, বেআইনি হলে আইনের আশ্রয়
আশ্রয় নিতে হবে। কিন্তু তাদের উপরে যখন হামলা হয় তখন যদি সরকার, ক্ষমতাসীন দল বসে থাকে, তখন কি মনে হয় যে যারা হামলা করতেছে তাদেরকে সহায়তা করতেছে। সুতরাং এগুলো ফৌজদারি অপরাধ, এই হামলা করাটা। আর রাজনৈতিক বক্তব্য যেটা রাখছে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সার্জিস আলম বলেন, এগুলা রাজনীতির ভাষার ভিতরে পড়ে কিনা, যদি না পড়ে থাকে তাহলে কোনো আইনের আওতায় আনা যায় কিনা, আইনের আওতায় আনতে হবে। কিন্তু ব্যক্তির হাতে তুলে মব হামলার যে কন্টিনিউশন, সেটা তো আমরা প্রত্যাশা করি না। সুতরাং এটা এই সরকারের চিন্তা করতে হবে। আমরা কিন্তু এই দেশের মানুষ আন্দোলন করছিল এই মব হামলার বিরুদ্ধে। মাঠে যখন যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট বাহিনী, তার সাথে প্রশাসন সবাই মিলে মাঠে নেমে যখন মামলা করতো, ঠিক সেই কারণে কিন্তু এই প্রতিবাদ। আজকে সেগুলো এখনও যদি চলমান থাকে তাহলে তো আমরা নতুন কিছু পাচ্ছি না। সুতরাং এই ক্ষমতাসীন দলের এদিকে মনোযোগী হওয়া উচিত যে আওয়ামী সরকার যেগুলো করছে রাজনীতি দমাইতে গিয়ে ক্ষমতায় সেটা ভাবে না যে আমি পরের মেয়াদে আসি বা না আসি, আমি এই মেয়াদের মধ্যে এই ভালো কাজগুলো শক্তভাবে করব। লজিক্যাল সিকোয়েন্সে যদি আমি এসে যাই, ভালো আসলে এসে যায়। ভালো করলে সবাই বুঝে, জনগণকে এত বোকা পাওয়ার কারণে তারা বুঝে। তো সেটুক যদি হয় শক্তভাবে করে হবে। কিন্তু এখনই যে লক্ষণ কিছুটা দেখা যাচ্ছে যে নিজের দলের দখলে আসতে হবে, আগেরটা সব পেশিবাদ, এটা সব শেষ করছে। প্রত্যেকটা সরকারের ক্রেডিট থাকে। আপনি এরশাদকে যত স্বৈরাচার বলেন, তার যে ক্রেডিট আছে সেটা রাখতে হবে। যেগুলা রাস্তাঘাট করছে, যেগুলো উন্নয়ন করছে, এনাম কমিটি দিয়ে কিছু স্ট্রিমলাইন করছে। তো এখন হাসিনা ফেসিবাদ বলতে বলতে তারে পদ্মা সেতু ভেঙে ফেলেন, সমস্ত ফ্লাইওভার ভেঙে ফেলেন, যেগুলো করছে। যে সরকার যেটুকু ক্রেডিট আছে এটা স্বীকার করতে হবে, যেটা ডিসক্রেডিট সেটা পর্যায়ে। আমাদের একটা রেওয়াজ হয়ে গেছে, আমরা যখন শুরু করি তখন ওই সুরে একভাবে শুরু করি। বাট পলিটিক্যাল গভর্নমেন্ট টিকুক থাকুক, এটা আমাদের লাস্ট রিসোর্ট। আমরা চাইব যে তারা শক্তভাবে ডিসিশন নেয়। যদিও আজকে আমরা আমাদের দর্শকরাও বলবে যে একটা শিরোনাম দিয়ে শুরু করে আমরা অন্য শিরোনামে চলে গিয়েছি। আমি বরঞ্চ আপনার কাছে এলডিসির জায়গাটা একটু আসি। আপনি তখন বলছিলেন সেই এলডিসি হলে তারা তো আসলে এই কারণে 1/3 হয়ে গেছে অর্ডার যেটা বললেন। এলডিসি এই গ্রাজুয়েশনের কথা অনেকে বলছে একটু পিছালে ভালো হবে, মানে পিছালে ভালো হবে নাকি সময়ের মতো আমরা যেটা চাচ্ছি যে সময় সেটা হলেই ভালো হবে? দেখেন বদিউর রহমান সাহেব যেটা বললেন যে আমরা বিগত সরকারের সময় যে গ্যাস আহরণের দেশীয় উৎস থেকে গ্যাস আহরণের কথা বলেছি কিনা, আমার মনে হয় ওই সময়কার আমাদের বক্তব্যগুলি শুনলে পাবেন খুঁজে যে তখনও আমরা বলেছি দেশীয় উৎস থেকে গ্যাস আহরণ করেন। এবং আমি একমাত্র 2023 সাল থেকে আমি শুরু করেছি এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো কোনো পরিস্থিতি পরিবেশ আমাদের নাই, সেই সরকারের আমলে বলেছি। 24 সালে ইন্টারিম গভর্নমেন্টের সাথে প্রথম যেদিন আমরা দেখা করলাম 20 অগাস্ট ডক্টর ইউনূস সাহেবের সাথে আমরা দেখা করলাম, সেদিন আমার একমাত্র বক্তব্য ছিল এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়া। কিন্তু পরবর্তীতে সরকার যখন পিছিয়ে দিল না বা পিছিয়ে দেওয়ার জন্য কোনো আবেদন করলো না, ঘোষণা দিল যে না সময় মতো এলডিসি গ্র্যাজুয়েশনে যাবে, তখন আমি বলেছিলাম যে আমরা আত্মহত্যা করার জন্য ঘোষণা দিয়ে দিলাম। এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার যে ঘোষণা দিলাম এটা একটা আত্মহত্যা করার ঘোষণা দিলাম। এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রথম যেদিন আমরা দেখা করলাম, উনি দেশে ফেরার পরপরই জানুয়ারি মাসের 4 তারিখ দেখা করছিলাম। সেদিন আমার বক্তব্য ছিল দুইটা, এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়া এবং লেবার ল নিয়ে কথা বলছিলাম। এবং উনি কিন্তু দুইটাই করেছেন। দেখেন যে উনি দায়িত্ব নেওয়ার পরের দিনই কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়ার চিঠি দিয়েছেন। এবং ওই চিঠি দেওয়ার ফলে জাতিসংঘ থেকে টিম আসছে, তারা কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করেছে, প্রস্তুতি দেখে তারা মোটামুটি স্যাটিসফাইড যে না এলডিসি গ্র্যাজুয়েশনে দেওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও বাংলাদেশের হয়নি। তারা 3 বছর পিছিয়ে দেওয়ার মতো একটা মোটামুটি একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে বায়ারদের কাছে এমন কি তথ্য গেল যে তারা আগে এই অর্ডার অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে? না, বায়াররা তো 3 বছর পরেও এরপরে কি হবে, 3 বছর মানে 2029 বা ছিল তো এই বছর নভেম্বরে, তো 2029 এরপরে 3 বছর আবার গ্রেস পিরিয়ড আছে, তার মানে 2032। আমরা আশা করছি যে 2032 পর্যন্ত সময় পাবো। তো আজকেই আমি একটা চিঠি পেলাম, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এফটি করার জন্য একটা কমিটি করা হয়েছে, জাতীয় কমিটি। সেই কমিটিতে আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটার একটা চিঠি আজকে আমরা পেয়েছি। অর্থাৎ আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে গেলেও এটার জন্য আবার একটা রোডম্যাপ তৈরি করতে হবে, প্রস্তুতি থাকতে হবে।
প্রথম বছর আমরা কি করব, দ্বিতীয় বছরে কি করব, তৃতীয় বছরে কি করব, এরপরে যে গ্রেস পিরিয়ড ওই সময় কি করব, এগুলি করতো। আমি বলেছিলাম যে এই মুহূর্তে প্রথম কাজটাই হচ্ছে এই ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA করা, এবং সরকার সেই উদ্যোগ কিন্তু নিয়েছে। তো এই জায়গাগুলিতে যদি আমরা সময় মতো উদ্যোগ নিয়ে রোডম্যাপ তৈরি করে যদি কাজ করতে পারি, তাহলে আফটার LDC যে সংকটগুলি হতে পারে সেই সংকটগুলি এখনই আমরা যদি মোকাবেলা করি, যেমন ধরেন আমাদের আফটার LDC আমি তো আর এখন যে GSP ফ্যাসিলিটি পাই এটা পাবো না, তখন আপনার GSPর মানে আপার ভার্সানটা আমাদেরকে নিতে হবে। সেটা নিতে গেলে কিছু সমস্যা, টেকনিক্যাল সমস্যা ইউরোপিয়ান ইউনিয়নের পলিসির মধ্যেই রয়েছে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে দরবার করতে হবে ওই পলিসিতে চেঞ্জ করার জন্য। জি, একদম শেষের দিকে রয়েছে। তো সেই কাজগুলি আমাদেরকে এখন করতে হবে, বসে থাকলে হবে না। আরেকটা বিষয় একটু ছোট করে শুনে আমি বদিউর রহমানকে হয়তো 1 মিনিট শুনতে পাবো, সেটা হচ্ছে যে মার্কিন বিশেষ দূত তো আসলে ঢাকায় রয়েছে, সেখানে কি কোনো অন্য ট্যারিফ বা অন্য কিছু বিষয় নিয়ে আলাপ হবে? দেখেন, ট্যারিফ নিয়ে তো আলাপ হচ্ছে, মার্কিন বিশেষ করে ট্রাম্প ট্যারিফ, আমরা এটাকে মার্কিন ট্যারিফ বলি না, ট্রাম্প ট্যারিফ বলি। এবং এই ট্রাম্প ট্যারিফটা আনপ্রেডিক্টেবল কমপ্লিটলি, কখন কোনটা এসে কার উপর পড়বে এটা কেউ ইমাজিন করতে পারে না, এবং বাইরেও এটা নিয়ে আতঙ্কিত শঙ্কিত যে আসলে কি হবে, যার কারণে আপনি দেখেন যে আমেরিকার কাস্টমার বা ওখানে সেল কমে গেছে, বায়ারদের অর্ডার প্লেসিংটা কমেছে। 2 নম্বর হচ্ছে যে আপনি দেখেন গত 6 মাসে যে প্রেসিডেন্সিয়াল প্রথম যখন তারা একটা ট্যারিফ দিল ট্রাম্প, সেই ট্যারিফটা যখন ওদের উচ্চ আদালত বাতিল ঘোষণা করলো, তখন অল্টারনেটিভ ট্রাম্প কিন্তু তার প্রেসিডেন্সিয়াল পাওয়ারে 6 মাসের জন্য 10% করে একটা ট্যারিফ দেওয়ার ক্ষমতা আছে, সেটা কিন্তু অ্যাপ্লাই করলো করে এই 10% করে এতদিন চললো। এটা যখন শেষ হয়ে যাচ্ছে তাহলে কি করবে? আরেকটা ভুয়া অজুহাত দিয়ে 60টা দেশের উপর আবার একটা 10 এবং 12.5 দিল, সেটা শেষ হওয়ার পরে দেখবেন আরেকটা অজুহাত বের করবে, যেটা ফোর্স লেবার ইস্যুতে। যদিও এটা একটা মানে আমরা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারছি না যে বাংলাদেশে ফোর্স লেবার নাই, কিন্তু ওনারা বলছেন যে আমরা যেখান থেকে র মেটেরিয়ালস আনি সেখানে ফোর্স লেবার। তাহলে ফোর্স লেবার যে আছে এটা ডিফাইন করলো কে? আইএলও তো এই ব্যাপারে আমাদেরকে কিছু নোটিফাই করে না, বা মার্কিন যুক্তরাষ্ট্র আইএলওকে কমপ্লেন করে নাই, তাহলে তারা নিজেদের মত করে বললো যে ওখানে ফোর্স লেবার আর তুমি ওখান থেকে র মেটেরিয়ালস আনো, সুতরাং তোমার উপর এটা চাপিয়ে দেওয়া হইল। জি, হয়তো আসলে আরও অনেক কিছু শোনা দরকার বা আমাদের দর্শকদের জানানো দরকার, কিন্তু সময় একেবারেই শেষ। বদিউর রহমান, আপনি তখন বললেন সমাধানের আর কি কোনো পথ আপনি দেখেন? জ্বালানি সংকট সমাধানের? জি জি না, জ্বালানি সংকট সমাধানের পথ এখন আর কি, যেটা টেম্পোরারি আছে এটা বাইরে তো আর এখন কিছু সম্ভব হবে না। এলডিসির ব্যাপারে তাহলে আপনি কিছু যুক্ত করবেন কিনা শুনে নিয়ে শেষ করি। এলডিসির ব্যাপারে যুক্তটা হলো এগুলা 2-ওয়ে ট্রাফিক, আপনি অ্যাবসলিউট কিছু না। আপনি যদি বলেন এখন 3 বছর পিছালে সুবিধা হবে, এই 3 বছরের মধ্যে কি সুবিধা আপনি অর্জন করবেন? পরে যাইয়া কি আবার একই কথা আসবে? কারণ আপনি যেইটুক সুবিধা পাচ্ছেন এখন, সেটুক একসময় না তো একসময় এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে আপনাকে কাটেল হতে হবে। তো আপনি কি চাইবেন না যে এলডিসি গ্র্যাজুয়েশনে যাবেন না? তাহলে যদি না চান তাহলে 3 বছর পরে আবারও 3 বছর চাইবেন, আবারও 3 বছর চাইবেন, এভাবে চলতে থাকবে। প্রেক্ষাপটটা একটু ভিন্ন না? মাঝখানে বাংলাদেশের উপর দিয়ে যে নানান ধরনের ঝড় গেল, বাংলাদেশের উপর আবার যে ঝড় আসবে না, আপনি সেটা কি চিন্তা করবেন? তাহলে এভাবেই থাকবেন। জি, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে থেকে যান সবসময়, তাহলে ওদিকে চিন্তা করার দরকার নাই। কারণ আপনি যদি 2টা চিন্তা করেন হবে না। আপনি মুরগির বাচ্চা যেটা পুষছেন নিজে আদর করে, সেটা জবাই করতে যদি কষ্ট লাগে, তাহলে মেয়ের জামাইকে আপ্যায়ন করতে পারবেন না। আর মেয়ে জামাইকে আপ্যায়ন করতে গেলে আপনার পোষা মুরগিটা জবাই করতে হবে। কোনো এক জায়গায় আপনাকে তো একটা হার্ড ডিসিশন নিতে হবে, তা নিলে আপনি আগাতে পারবেন, না নিলে পারবেন না। একটা ডিসিশনের মধ্যে যে কোনো সময় একটা কাট অফ পয়েন্টে যেতে হয়। ছোট্ট ছোট্ট ইনসাইটের ব্যাপারগুলো থাকে। মনে করেন আমাদের সামান্য যে প্রেসিডেন্ট হইলেন এখন হাফিজউদ্দিন সাহেব, এনাকে নিয়ে আমাদের মিডিয়া এবং পত্রিকাগুলা ইনি কি ভারপ্রাপ্ত হবেন না অস্থায়ী হবেন সেটা ঠিক করতে পারতেছে না। চিন্তা করেন, সবাই, সরকারও এটা নিয়ে বলছে না, কেউ অ্যাক্টিং বলছে এক জায়গায় শুধু অ্যাক্টিং, আর সবাই ভারপ্রাপ্ত বলতেছে। অথচ যে সময় প্রেসিডেন্ট জিয়া মারা গেলেন, তখন প্রেসিডেন্ট সাত্তার দায়িত্ব নিলেন, সেই সময় ক্যাবিনেট রহমত আলী সাহেব ক্যাবিনেট সেক্রেটারি, আমি ক্যাবিনেট ডিভিশন চাকরি করি, এটা নিয়ে এক্সারসাইজ হইল কী হবে। তখন যাইয়া বলে যে না, তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হবে, অস্থায়ী রাষ্ট্রপতি। সেটা হচ্ছে ছোট ছোট জিনিসগুলো। তো এখানে এই এলডিসি গ্র্যাজুয়েশনে আপনি যাবেন কি না,
পলিটিক্যাল আপনি টার্গেট। বললেন যে একটা কংক্রিট সিদ্ধান্তে আসলে আসতে হবে, কারণ দেশের ভাবনাটা ভাবতে হবে, সেই জায়গায় হয়তো ভাববে যারা রয়েছেন একদম নীতি নির্ধারণী পর্যায়ে, আমরা সেখানে শুধু প্রত্যাশা রাখতে পারি আর তাকিয়ে থাকতে পারি। আজকের আয়োজন শেষ করছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বদিউর রহমান।